সবাইকে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমি ডক্টর অনির্বাণ, আমি এফসিপিএস ট্রেনি, ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিনে করছি আর কি। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। গ্যাস্ট্রোএন্টারোলজির একটা গুরুত্বপূর্ণ এক টপিক একটা। এটা থেকে এফসিপিএসে কোশ্চেন আসে স্পন্টেনিয়াসলি। আজকে আমরা মূলত ডেভিডসন বেস করে এই টপিকটা থেকে মানে কিছু জিনিস দেখার চেষ্টা করব এবং কিভাবে কোশ্চেন আসে কয়েকটা ডেমো কোশ্চেন দেখার মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে দ্রুত টপিকটা দেখে ফেলি। আচ্ছা, এই যে ছবিটা, এই ছবিটার সঙ্গে সবাই মোটামুটি পরিচিত। এটা সিলিয়াক ডিজিজের প্যাথোফিজিওলজির একটা ছবি। এই ছবিটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। এই যে দেখা যাচ্ছে এপিথেলিয়াল, এই যে এটা হচ্ছে ব্রাশ বর্ডার। এটা আমাদের স্মল ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াল লেয়ার আছে সেই এপিথেলিয়াল লেয়ারের একটা চিত্র। এই নিচে হচ্ছে সাব এপিথেলিয়াল লেয়ার। তো আমরা জেনারেলি যে গ্লুটিন জাতীয় যে খাবারগুলো খেয়ে থাকি, অর্থাৎ ব্রেড, হুইট, রাই, এই সকল খাবার থেকে যে গ্লুটিন জাতীয় যে প্রোটিনটা থাকে এর ভেতরে, সেই প্রোটিনটা যখন অ্যাবজর্ব হয় এই লেয়ারে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে যখন গ্লুটিন পেপটাইডসটা রিঅ্যাবজর্ব হয়, সেটা সাব এপিথেলিয়াল লেয়ারে এসে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ নামক একটা এনজাইম আছে, সেই এনজাইমের সহায়তায় ডিঅ্যামাইনেশন হয়ে যায়। ডিঅ্যামাইনেশন হওয়ার পরে যে রেস্ট অফ দ্য প্রোটিন থাকে, সেই প্রোটিনটা এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন সে টেক আপ করে, তখন সে এটাকে একটা ফরেন পার্টিকেল হিসেবে বিবেচনা করে এবং ফরেন পার্টিকেল হিসেবে বিবেচনা করার পরে সে তার যে এমএইচসি যে প্রোটিন আছে, এমএইচসি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সিস্টেম আছে, সেটা HLA-D2 একটা এমএইচসি ক্লাস 2, এমএইচসি ক্লাস 2 যে এক ধরনের প্রোটিন আছে, অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে HLA-DQ2 একটা মেজর একটা অংশ, সেটা দিয়ে সে এই প্রোটিনটাকে প্রেজেন্ট করে। কার কাছে প্রেজেন্ট করে? CD4+ সেলের কাছে সে তখন এটা প্রেজেন্ট করে। CD4+ সেল তখন টি হেল্পার সেলকে স্টিমুলেট করে। টি হেল্পার সেল তাহলে তিনটা, প্রথমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেটা সাব এপিথেলিয়াল লেয়ারের নিচে থাকে স্মল ইন্টেস্টাইনে, যেগুলো আসলে লিউকোসাইট। আর তাছাড়া এরপরে যেটা আসছে সেটা হচ্ছে CD4+ সেল এবং তারপরে টি হেল্পার সেল। টি হেল্পার সেলকে যখন স্টিমুলেটেড করে, তখন টি হেল্পার সেল কিছু প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারফেরন গামা, টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আলফা, এটসেট্রা। এবং এই যে ফ্যাক্টরগুলো আমরা জানি, এই ফ্যাক্টরগুলো কিন্তু ইনফ্লামেশন স্টার্ট করে, রাইট? তো ইনফ্লামেশন যখন স্টার্ট করবে, তখন এইখানকার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে আমরা জানি একটা ইনফ্লামেটরি স্ট্রাকচার, ইনফ্লামেশন স্টার্ট হওয়ার কারণে ইনফ্লামেটরি যে চেঞ্জগুলো আসবে, সেইগুলোর কারণে এখানকার যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্যাথোফিজিওলজিটা একটু দ্রুত দেখে নিই। প্রথমে গ্লুটিন প্রোটিন, সেটা এপিথেলিয়াল সেল দ্বারা টেকেন আপ হবে, তারপরে সাব এপিথেলিয়াল লেয়ারে গিয়ে সেটা টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এনজাইমের সাহায্যে ডিঅ্যামাইনেশন হবে। দেন রেস্ট অফ দ্য প্রোটিন কি হবে? লিউকোসাইট অথবা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা টেকেন আপ হবে। তারপরে সে কি করবে? সে এটাকে একটা ফরেন পার্টিকেল হিসেবে CD4+ সেলের কাছে ভায়া HLA-DQ2 দিয়ে প্রেজেন্ট করে দিবে। আচ্ছা, দেন CD4 সেল কি করবে? টি হেল্পার সেলকে স্টিমুলেট করবে এবং টি হেল্পার সেল গিয়ে ইন্টারলিউকিন 1, ইন্টারফেরন গামা, TNF আলফা এগুলোকে রিলিজ করবে। ঠিক আছে, তাহলে কি কি ইনফ্লামেটরি সাইটোকাইন সেখান থেকে রিলিজ হয়? ইন্টারলিউকিন 1, গামা, ইন্টারফেরন গামা, টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আলফা, এটসেট্রা। তারা কি করবে? ইনফ্লামেশন ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন ক্রিয়েট করলে সেখান থেকে ক্রিপ্ট হাইপারপ্লাসিয়া হবে, অর্থাৎ ফ্লুইড লিকেজ হবে, ভিলাস অ্যাট্রফি হবে, ফাইব্রোসিস হবে, হয়ে ওখানকার মোটামুটি ফিজিওলজি, ওখানকার যে স্ট্রাকচারাল যে ইয়েটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আর স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে ফিজিওলজিটাও হ্যাম্পার্ড হবে, তখন এটা প্যাথোলজিক কন্ডিশন হয়ে যাবে। সেখান থেকে কি হবে? ম্যাল অ্যাবজর্পশন হবে। আমরা সবাই জানি যে স্মল ইন্টেস্টাইন আসলে অ্যাবজর্পশনের একটা সবচেয়ে বড় জায়গা। আমাদের যত নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, প্রোটিন সব কিছু রিঅ্যাবজর্ব কিন্তু আসলে স্মল ইন্টেস্টাইনে হয়। সুতরাং সেটা যখন হবে না, সেটা যখন হ্যাম্পার হবে, তখন ম্যাল অ্যাবজর্পশন হবে, ডায়রিয়া হবে, নর্মাল ফ্লোরাল ডিসবায়োসিস হবে, সেখান থেকে আসলে সিলিয়াক ডিজিজটা হবে।
আচ্ছা, তাহলে প্যাথোফিজিওলজিটা আমরা মোটামুটি জেনে ফেললাম। তাহলে প্যাথোফিজিওলজি জানার পরে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটার ক্লিনিক্যাল ফিচারটা কেমন আসতে পারে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যদি মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস অথবা ওভারঅল নিউট্রিয়েন্টস যদি সে কম পায়, তাহলে তা কি হতে পারে? ফেইলিয়ার টু থ্রাইভ, গ্রোথ রিটার্ডেশন এগুলো হবে, শর্ট স্ট্যাচার হবে, হ্যাঁ, ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হতে পারে, পিউবার্টাল ডিলে আসতে পারে তার। আর যদি অ্যাডাল্ট অবস্থায় হয় তাহলে কি আসতে পারে? একজন মানুষের ঠিকমতো ভাইটামিনসগুলো সে করতে পারছে না, নিউট্রিয়েন্টসগুলো সে পাচ্ছে না, তাহলে তার ওয়েট লস হবে, টায়ার্ডনেস আসবে। আচ্ছা, অ্যানিমিয়া আসতে পারে, ফোলেট ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, ওরাল আলসার হবে, রিকারেন্ট ওরাল আলসার হতে পারে, রিকারেন্টলি ওরাল আলসার হবে, ডিসপেপসিয়া, ব্লোটিং, অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশনগুলো আমরা কি কি খুব দ্রুত দেখে নিই। এই যে টপিকটা, এখান থেকে ইনভেস্টিগেশনটা বেশি গুরুত্বপূর্ণ। স্পন্টেনিয়াসলি দেখা যায় ইনভেস্টিগেশন থেকে বেশ কোশ্চেন আসে। তো এটার আচ্ছা, এটার গোল্ড স্ট্যান্ডার্ড যে ইনভেস্টিগেশনটা আছে এটা আমরা আগে দেখে নিই। এই ইনভেস্টিগেশনটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এফসিপিএস পার্টনারের জন্য, এসবি এর জন্য এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এন্ডোস্কোপিক স্মল বায়োপসি। আসলে এটা সহজ, মনে রাখা সহজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখতে হবে অনেক সময় এখানে ডিওডেনাল বায়োপসি, আবার দেখা যায় যে নোটস অ্যান্ড নোটস বা এমআরসিপি বেস বই, কিছু বইতে দেখা যায় যে জেজুনাল বায়োপসি দেওয়া আছে। সোজা কথা স্মল বায়োল বায়োপসি নিতে হবে। এবং এইটা বায়োপসিটা কিন্তু মানে একাধিক বায়োপসি নিতে হয়। জেনারেলি ডেভিডসনে কি দেওয়া আছে? 4 বায়োপসিস ফ্রম সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম অ্যান্ড 1 বায়োপসি ফ্রম ডিওডেনাল বাল্ব। যদি পার্টনের কোশ্চেন আসে, যদি ডিওডেনাল বায়োপসি থাকে চোখ বুঝে ওইটাই আগে দিতে হবে। সেটা যদি না থাকে, যদি স্মল বায়োল বায়োপসি থাকে তাহলে স্মল বায়োপসি দেওয়া যাচ্ছে। আর তাও যদি না থাকে, যদি জেজুনাল বায়োপসি থাকে তাহলে দেওয়া যাবে। তিনটাই যদি থাকে তাহলে অবশ্যই আগে ডিওডেনাল বায়োপসি দিতে হবে। যদিও সেরকম থাকবে না, কিন্তু কারো কারো মনে কোশ্চেন থাকতে পারে, সেজন্য বললাম। আচ্ছা, সেরোলজিক্যাল টেস্ট অফ চয়েস অথবা ফার্স্ট চয়েস, এইটা হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন, যদিও গোল্ড স্ট্যান্ডার্ডটা আমি আগে দিয়েছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে টিটিজি অ্যান্টিবডি অথবা এনটিটিটিজি বলা হচ্ছে, এনটিটিটিজি অথবা টিটিজি অ্যান্টিবডি, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি। ওই যে এনজাইমটা সাব এপিথেলিয়াল লেয়ারে যে এনজাইমটা ছিল, এই যে সাব এপিথেলিয়াল লেয়ারে যে অ্যান্টিজেনটা ছিল, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ আইজিএ অ্যান্টিবডি, ওয়ান কাইন্ড অফ। ওকে, আচ্ছা, তাছাড়া আর কি কি আর কি কি টেস্ট আমরা করতে পারি? সাপোর্টিভ, সিবিসি করে দেখতে পারি। এগুলো সব সাপোর্টিভ টেস্ট, এগুলো ডায়াগনস্টিক ভ্যালু নাই, কিন্তু এগুলো প্রগনোস্টিক অথবা ডিজিজ প্রগ্রেশন অথবা তার স্ট্যাটাস জানার জন্য আমরা করতে পারি সাপোর্টিভ ইনভেস্টিগেশন। এগুলো যেমন সিবিসি, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি, ফোলেট ডেফিসিয়েন্সি হলে ম্যাক্রোসাইটিক পাবো, আয়রন ডেফিসিয়েন্সি হলে মাইক্রোসাইটিক পাবো। পিবিএফ করে আমরা টার্গেট সেল, স্পেরোসাইট, হাওয়েল জলি বডি এগুলো দেখতে পারি। এগুলো কি নির্দেশ করবে? তার হাইপোস্প্লিনিজম হয়েছে, ঠিক আছে, হাইপোস্প্লিনিজম হতে পারে এখানে, সেখান থেকে আমরা এগুলো পেতে পারি। পিবিএফ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। টার্গেট সেল, স্পেরোসাইট, হাওয়েল জলি বডি, হাইপোস্প্লিনিজম কিন্তু আসতে পারে। আচ্ছা, সিরাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো জেনারেলি কম থাকবে। আচ্ছা, সিরাম অ্যালবুমিন কম থাকবে, ভিটামিন ডি কম থাকবে, সেখান থেকে অস্টিওপোরোসিস হবে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওপেনিয়া হতে পারে। বোন মিনারেল ডেন্সিটি করে আমরা দেখতে পারি যে অস্টিওপোরোসিসটা কী অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, সার্চ ফর আনাদার অটো অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড ডিজিজ লাইক ডায়াবেটিস মেলাইটাস 1, অর্থাৎ এই ডিজিজটা যেহেতু HLA DQ2 রিলেটেড একটা ডিজিজ, সুতরাং এই ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে কিন্তু HLA রিলেটেড যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা জানি যে অটো অ্যান্টিবডি রিলেটেড যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো জেনারেলি একা থাকে না। অটো অ্যান্টিবডি মানে কি? সেটা শুধু একটা জায়গায় কিন্তু এফেক্ট করবে না, সেটা কিন্তু আরও অনেক জায়গায় এফেক্ট করবে। সুতরাং সার্চ করতে হবে যে তার আর কোনো অটো অ্যান্টিবডি রিলেটেড ডিজিজ আছে কি না। আচ্ছা, একটু আগের স্লাইডে যাই। আগের স্লাইডে একটা কন্ডিশন আছে যে কখনো কখনো এই আইজিএ অ্যান্টিবডিটা, এটা তো প্রথমে করতে হয়, করে দেখতে হয় যে কম আছে কিনা। এটা কখনো কখনো নেগেটিভ আসতে পারে। যদি আমরা নেগেটিভ পাই, সেটা কি ইন্ডিকেট করবে? সেটা একটা জিনিস ইন্ডিকেট করতে পারে, সেটা হচ্ছে যে সাকসেসফুল ট্রিটমেন্ট, অর্থাৎ গ্লুটিন ফ্রি পিরিয়ড, এবং পিরিয়ডে সে মানে স্পেসিফিকলি ছিল পেশেন্ট এবং তার রেসপন্সও ভালো ডিজিজের, সেখান থেকে নেগেটিভ আসতে পারে। আর ফলস নেগেটিভ হতে পারে, এইটা একটু জানতে হবে। ফলস নেগেটিভ কখন কখন হয়? এটা হচ্ছে ভেরি আর্লি এজ, অর্থাৎ ইনফ্যান্ট এজ, যাদের আইজিএ একটু কম থাকে, জেনারেলি এমনিই কম থাকে। আর যদি কারোর জেনেটিক্যালি বা অন্য কোনো কারণে আইজিএ ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফলস নেগেটিভ
ভ্যালু আসতে পারে। আচ্ছা, এটার ম্যানেজমেন্টে আমরা চলে আসি। ম্যানেজমেন্ট, 1 নম্বর ম্যানেজমেন্ট হচ্ছে লাইফ লং গ্লুটিন ফ্রি ডায়েট খাইতে হবে। ঠিক আছে, সে গ্লুটিন কখনো খাইতে পারবে না, অর্থাৎ সে গ্লুটিন যে অর্থাৎ রাই, ব্রেড, রুটি এইগুলো সে খেতে পারবে না, গম এগুলো খেতে পারবে, অল্টারনেটিভ জিনিসপত্র খাবে, এগুলো সে খেতে পারবে না। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যদি ডায়েটারি ফেলিওর হয় এবং পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ হয়, সেক্ষেত্রে অথবা রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ যেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্লুকোকর্টিকয়েডস দিয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনগুলো জেনারেলি কিভাবে আসে? জিনিসটা সহজ, যে গ্লুটিন ফ্রি ডায়েট দিতে হবে, কিন্তু কোশ্চেন এভাবে আসতে পারে যে একটা লোকের সিলিয়াক ডিজিজ ডায়াগনোসিস হয়েছে, তাকে একটা সার্টেন পিরিয়ড তাকে গ্লুটিন ফ্রি ডায়েটে রাখা হয়েছে, কিন্তু তার রেসপন্স ফেলিয়ার হচ্ছে। হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, এভাবে কোশ্চেন আসে জেনারেলি। তখন কিন্তু গ্লুকোকর্টিকয়েড অপশনে থাকলে দিতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, যে পেশেন্টের যদি হাইপোস্প্লিনিজম থাকে, তাহলে কিন্তু তাকে রেগুলার ভ্যাকসিনেশন করতে হবে, ইমিউনাইজেশন করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে মেইনলি। ঠিক আছে, ভ্যাকসিনেশন করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে হবে 5 ইয়ারলি, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে হবে ইয়ারলি, মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিনও তাকে দিতে হবে, এবং তাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু মোর প্রোন টু ইনফেকশন। আচ্ছা, একটা কন্ডিশন এখানে আমি দিয়েছি, যে ওইটাই যেটা বলছিলাম, যে সাফিসিয়েন্ট গ্লুটিন ফ্রি ডায়েট বাট লেস ইমপ্রুভমেন্ট অফ সিমটমস অ্যান্ড হাই অ্যান্টিবডি লেভেল। তাহলে কি চিন্তা করতে হবে? একটা অল্টারনেটিভ এখানে থিঙ্কিং আসবে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি আছে কিনা, মাইক্রোস্কোপিক কোলাইটিস আছে কিনা, আলসারেটিভ কোলাইটিস এবং এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা হয়েছে কিনা। অ্যাকচুয়ালি এই যে দুইটা কিন্তু সিলিয়াক ডিজিজেরই কমপ্লিকেশন থেকে হতে পারে। ওকে, সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন থেকেই হতে পারে, তবে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি আছে কিনা এবং মাইক্রোস্কোপিক কোলাইটিস আছে কিনা, এই দুটো অবশ্যই মাথায় রাখতে হবে যদি এইরকম একটা কন্ডিশন থাকে। আচ্ছা, ফলো আপটা আমরা কিভাবে করি? টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি দিয়ে, অর্থাৎ টিটিজি অ্যান্টিবডি দেখেই আমরা কিন্তু ফলো আপটা করবো। সুতরাং কোশ্চেন যদি আসে যে সিলিয়াক ডিজিজের ফলো আপ কীভাবে করতে হবে, আমি সংক্ষেপে বলছি, আরও অনেক সিনারিও দেওয়া থাকবে, বড় সিনারিও, কিন্তু জিস্টের লাস্টে যে যদি কথাটা এমন থাকে যে ফলো আপটা আমরা কী দিয়ে করব, কোন টেস্টে অ্যাপ্রোপ্রিয়েট, সেক্ষেত্রে টিটিজি অ্যান্টিবডিটা। আচ্ছা, রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজটা কী জিনিস? রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজটা এই যে একটু আগে আমি একটা স্লাইডে এখানে দিয়েছিলাম। যদি এমন হয় যে ডায়েটারি যে ট্রিটমেন্টটা সেটা ফেল করছে, এবং এটা তার সত্ত্বেও ট্রিটমেন্ট সত্ত্বেও তার আবার সিলিয়াক ডিজিজটা হচ্ছে বারবার করে, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সিলিয়াক ডিজিজ, মানে রিফ্র্যাক্টরি সিলিয়াক ডিজিজ। এটা দুইটা টাইপ আছে, ডেভিডসনে দেওয়া আছে দুইটা টাইপ, টাইপ 1 এবং টাইপ 2। জাস্ট একটু তেমন কিছু না, টাইপ 1টা মোর নর্মাল, এবং এখানে ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইটের ফেনোটাইপটা নর্মাল থাকে, এবং এখানে 5 ইয়ার সার্ভাইভাল রেটটা বেশি থাকে, 90% অবভিয়াসলি, এবং অ্যাবনর্মাল এক্সপেনশন অফ সাবসেট অফ স্মল ইন্টেস্টিনাল ইন্ট্রাএপিথেলিয়াল লিম্ফোসাইট যদি থাকে, সেটা হচ্ছে টাইপ 2, এবং এদের সার্ভাইভাল রেটটা একটু কম, 50%। জেনারেলি ম্যালনিউট্রিশন হয়ে পেশেন্ট মারা যেতে পারে আস্তে আস্তে। আচ্ছা, এর কিছু কমপ্লিকেশান আছে, সিরিয়াস কমপ্লিকেশান আছে, যেমন ম্যালিগনেন্সি 2-fold ইনক্রিজড, অর্থাৎ এর ম্যালিগনেন্সি রেট কিন্তু অনেক বেড়ে যেতে পারে। কী ম্যালিগনেন্সি এখানে অ্যাসোসিয়েটেড আসতে পারে? এখান থেকে কিন্তু ট্রু ফলস আকারে কোশ্চেন আসতে পারে, এসবিএ না, ট্রু ফলস থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আসার জন্য। এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, স্মল বাওয়েল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা ইসোফেগাস। ওকে, আলসারেটিভ জেজুরো আইলিয়াইটিস হতে পারে। আচ্ছা, এটা কি করতে পারে? এটা হলে পেশেন্টের পেইন হবে, জ্বর আসবে, অবস্ট্রাকশন অ্যান্ড পারফোরেশন লাইক সিমটম দেখা দিবে। ঠিক আছে, এটা ডায়াগনোসিস করতে গেলে এটা ইনভেস্টিগেশন হচ্ছে বেরিয়াম স্টাডি করতে হবে, এন্ডোস্কোপি, ল্যাপারোটমি অ্যান্ড ফুল থিকনেস বায়োপসি করে এটার ফাইনাল ডায়াগনোসিসটা করা যাবে। ওকে, ফুল থিকনেস বায়োপসি করতে হবে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট কিন্তু গ্লুকোকর্টিকয়েড, এবং যদি তাতেও যদি না ঠিক হয়, তাহলে একেবারে ডিরেক্টলি সার্জিক্যাল রিসেকশন করে দিতে হবে, এবং প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে সে চলবে। আচ্ছা, অস্টিওপোরোসিস তো আছেই। আচ্ছা, এই যে বক্সটা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বক্স, এখান থেকে স্পন্টেনিয়াসলি ট্রু ফলসের কোশ্চেন এসে থাকে পার্ট 1 পরীক্ষায়। ডিজিজ অ্যাসোসিয়েটেড অফ সিলিয়াক ডিজিজ। আচ্ছা, এখানে যে ডিজিজগুলো দেখা যাচ্ছে, এই ডিজিজ, আর অনেকগুলো ডিজিজ আছে, এগুলো মনে রাখা একটু কঠিন,
তবে একটু সহজ করে এটা মনে রাখা যেতে পারে। যেমন আমি একটু বলে দিই আপনাদের, যেমন এই যে পার্টটা আছে, এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, স্মল বাওয়েল কার্সিনোমা, একটু আগের স্লাইডে আমরা দেখে এসেছি স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস, এগুলো সবই কিন্তু কমপ্লিকেশন, সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন। আলসারেটিভ জেজুনাইটিস এটাও কমপ্লিকেশন। ওকে, মাইক্রোস্কোপিক কোলাইটিস, স্প্লিনিক অ্যাট্রফি, হাইপোস্প্লিনিজম, এগুলো সবই কমপ্লিকেশন। তাহলে এই কমপ্লিকেশনগুলোই আছে আলাদা করে ডিজিজ অ্যাসোসিয়েশন হিসেবে থাকতে পারে, আলাদা আলাদা স্পটিন, মানে সে আলাদা একটা ডিজিজ হিসেবে থাকতে পারে। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, আমরা সবাই জানি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কিন্তু একটা অটোইমিউন ডিসঅর্ডার এবং এটার সঙ্গে কিন্তু HL এর অ্যাসোসিয়েশন আছে। থাইরয়েড ডিজিজ, অটোইমিউন থাইরয়েড ডিজিজ অ্যাকচুয়ালি, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, PBC, শগ্রিন সিনড্রোম, ইমিউনোগ্লোবিউলিন A ডেফিসিয়েন্সি, পার্নিশিয়াস অ্যানিমিয়া, সার্কোইডোসিস, মিস্থেনিয়া গ্রেভিস, নিউরোলজিক্যাল কমপ্লিকেশনের মধ্যে এনকেফালোপ্যাথি, সেরেবেলার অ্যাট্রফি, এপিলেপসি, এসবগুলোই কিন্তু ডাউন সিনড্রোম, এসবগুলোই অটো ইমিউন অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা, এই বক্সটা পড়ে ফেলতে হবে, এটা কিন্তু ট্রু ফলসের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে বক্সটা, এটা সবাই মোটামুটি জানে, ইম্পর্টেন্ট কজ অফ সাবটোটাল ভিলাস অ্যাট্রফি। এই বক্সটা অ্যাকচুয়ালি সিলিয়াক ডিজিজ এটা একটা কারণ, মানে এই বক্সের একটা অনলি একটা এছাড়া আরও অনেকগুলো কজ আসছে, তবে এইটা সিলিয়াক ডিজিজের মধ্যেই পড়ে, এই বক্সটা পড়তে হয়। এখান থেকে মানে প্রায় দেখা যায় যে অল্টারনেটিভ ইয়ার্সেই এখান থেকে ট্রু ফলসের কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষকদের কাছে খুবই প্রিয় একটা বক্স। ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে এটা। সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্প্রো, ওই আগের বক্সের সাথে কিছু কিছু মিল আছে, ডার্মাটাইটিস, হার্পিটিফর্মিস, লিম্ফোমা, HIV রিলেটেড এন্টেরোপ্যাথি, টি সেল, আচ্ছা জিয়ার্ডাসিস, হাইপোগামাগ্লোবিউলিনিমিয়া, উইপলস ডিজিজ, জলিঙ্গার। আচ্ছা, আপনারা যদি সূত্র দিয়ে মনে রাখতে পারেন সূত্র দিয়েও মনে রাখা যাবে, যেভাবে পারেন এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, কিছু ডেমো কোশ্চেন আমরা দেখে ফেলি এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে। যেমন একটা ডেমো কোশ্চেন খুবই ইজি, জানুয়ারি 2021 সালে এসেছিল, হুইচ ইমিউনোগ্লোবিউলিন ইজ ডেফিসিয়েন্ট ইন সিলিয়াক ডিজিজ? অ্যান্সার ইজ ইমিউনোগ্লোবিউলিন A, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ, যেটা তো অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিউলিন A। তাছাড়া ইমিউনোগ্লোবিউলিন A ডেফিসিয়েন্সির কারণে, মানে A ডেফিসিয়েন্সি থাকে সিলিয়াক ডিজিজে। কজেস অফ সাবটোটাল ভিলাস অ্যাট্রফি, জানুয়ারি 2021, দুইটাই জানুয়ারি 2021 সাল থেকে নেওয়া। এই বলছিলাম যে সাবটোটাল ভিলাস অ্যাট্রফির কজ থেকে স্পন্টেনিয়াসলি কোশ্চেন আসে, সেরকমই একটা কোশ্চেন ছিল। অপশনগুলো কী কী দেওয়া আছে? ট্রপিক্যাল স্প্রু, সিলিয়াক ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ডার্মাটাইটিস, হার্পিটিফর্মিস, টিউবারক্লোসিস। আচ্ছা, আমরা দেখে নিই। তাহলে দেখেন, সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্প্রু, প্রথম দুইটাই আছে, তার মানে A এবং B ট্রু। 3 নম্বর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, এটা ছিল না এখানে, পার্নিশিয়াস অ্যানিমিয়া নাই, সুতরাং এটা ফলস। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস ছিল, এই যে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, সুতরাং এটা ট্রু, এবং TB টিউবারক্লোসিস এখানে ছিল না। আচ্ছা, আরেকটা ডেমো কোশ্চেন আমরা দেখে ফেলি। এটা একটু চিন্তা করতে হবে, কারণ SBA কোশ্চেনগুলো একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে দিন দিন। সবাই জানি এবারের 2025 জানুয়ারির কোশ্চেনও বেশ টেকনিক্যালি ছিল, শুধুমাত্র অনেক সময় বক্স বা পড়ে হচ্ছে না, একটু ক্লিনিক্যাল ভিউ থাকতে হচ্ছে। সুতরাং এই কোশ্চেনগুলো আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। 35 years old male present with general fatigue and intermittent diarrhea. For some time, he has no significant history and generally fit and well. Blood tests are performed. তাহলে তার জেনারেল ফ্যাটিগ আছে, কি কি আছে? ইন্টারমিটেন্ট ডায়রিয়া। ওকে, আচ্ছা, জেনারেল ফ্যাটিগ। ওকে, আচ্ছা, হিমোগ্লোবিন কমই আছে, ফেরিটিন কম আছে, তার মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে মেইন, NTTG অ্যান্টিবডি, এটা দেওয়া আছে 24, ঠিক আছে, যেটা থাকার কথা 4। আচ্ছা, তাহলে এই অ্যান্টিবডিটা বেশি, তাহলে অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি বেশি আছে, তার মানে অ্যান্টিজেন কম আছে। আচ্ছা, তাহলে হুইচ ভ্যাকসিন শুড বি, কোশ্চেনটা কি, হুইচ ভ্যাকসিন শুড বি দ্য পেশেন্ট বি গিভেন এভরি 5 years? তার মানে চিন্তা করতে হবে আগে কি হয়েছে। তার মানে প্রথমে আমরা বুঝতে পারছি যে এটা আসলে সিলিয়াক ডিজিজ। আচ্ছা, আমরা তো পড়লাম মাত্র, এই জন্য খুব বুঝতে একেবারেই কষ্ট হইল না যে এটা সিলিয়াক ডিজিজ, কিন্তু যখন টোটাল চ্যাপ্টার পড়া যাবে তখন কিন্তু অনেক সময় একটু টাফ মনে হতে পারে। তো সিলিয়াক ডিজিজ এটা বোঝা যাচ্ছে। সিলিয়াক ডিজিজের সাথে ভ্যাকসিনের সম্পর্কে একটু আগেই আমরা দেখলাম যে হাইপোস্প্লিনিজম হতে পারে। অ্যাকচুয়ালি সিলিয়াক ডিজিজে কিন্তু হাইপোস্প্লিনিজম হতে পারে, হাইপোস্প্লিনিজম। তাহলে হাইপোস্প্লিনিজম হলে আমরা জেনেছি যে ভ্যাকসিন দিতে হবে। কি কি ভ্যাকসিন দিতে হবে? হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল, মেনিঙ্গোকক্কাল, ভ্যারিসেলা জোস্টার। নিউমোকক্কাল, মেনিঙ্গোকক্কাল দুইটাই দিতে হবে, ইনফ্লুয়েঞ্জাও দিতে হবে, কিন্তু বলে দেওয়া আছে যে এটা 5 years গ্যাপে গ্যাপে দিতে হবে। সুতরাং অ্যান্সার কিন্তু হবে সি।
নিউমোকক্কাল। ঠিক আছে, থ্যাংক ইউ।